আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ২১ ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর জানাতে এবারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, রাতে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? সেই সঙ্গে ওই এলাকার যান চলাচলের ক্ষেত্রে কি কি নির্দেশনা রয়েছে তাও আমাদের জানাবেন। সুমনা, এবার যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর কমিশনের যে সাজ্জাদ আলী, যিনি ডিএমপি কমিশনার, এবং এর পরপরই র্যাবের পক্ষ থেকে র্যাবের ডিজি এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে পরিদর্শন করে গেছেন। তখন যে নিরাপত্তা ব্যবস্থা যে নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়ে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন এবং তারা জানিয়েছেন যে নিরাপত্তার কোনো শঙ্কা তারা পাননি। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, র্যাবের ডিজিও বলেছেন এবং ডিএমপি কমিশনারও একই কথা বলেছেন। সেই সাথে প্রস্তুতির যে কথাটি বলেছেন যে কেমন প্রস্তুতি চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে চারুকলার অনুষদের যে শিক্ষার্থীরা যারা আছেন তারা শহীদ মিনারকে এরই মধ্যে বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে, রং তুলির কাজও শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন আমরা দেখেছি গ্রাফিতি দেখেছি, অনেক ধরনের গ্রাফিতি রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ রয়েছে, সেই সাথে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, ভাষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, সেই সব আমরা গ্রাফিতিও দেখতে পেয়েছি। আর ট্রাফিকের যে ব্যবস্থাপনার কথা যেটি বলেছিলেন, সেই ট্রাফিক ব্যবস্থার মধ্যে সেটা হয়েছে যে পলাশীর মোড় থেকে যে শহীদ মিনার এবং জগন্নাথ হলের যে সড়কটি আছে, এই সড়কটি একমাত্র এই সড়কটি ব্যবহার করবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসার সময়। আর বাকি যে অন্যান্য সড়কগুলি আছে, অন্য সড়কগুলো বন্ধ থাকবে। আর আমাদেরকে বলা হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 7টি ডাইভারশন রোড ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের যারা আসবেন, ফুল দিতে আসবেন, শ্রদ্ধা জানাতে আসবেন, তাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। আর আজ মধ্যরাতেই কিন্তু 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমেই আসলে শুরু হবে দিবসটির উদযাপন। এরপর 12টা 40 মিনিট থেকে সর্বসাধারণ যারা আছেন, যারা ফুল দিতে আসবেন শহীদ মিনারে, তাদের জন্য উন্মুক্ত করা হবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনি। পবিত্র রমজানের আজ দ্বিতীয় দিন। আজকের ইফতার সন্ধ্যা 5টা 58 মিনিটে ও আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5টা 11 মিনিটে। কিন্তু ইফতার ও সাহরিতে প্রয়োজন খাদ্যপণ্য, তাই বাজারের চিত্র জানাতে এবার সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, এখন তো পুরোপুরি দুপুর, বাজারে ক্রেতার সমাগম কেমন দেখছেন আর দরদাম নিয়েও আমাদের জানান। সুমনা, ধন্যবাদ আপনাকে। পবিত্র মাহে রমজানের আজকে দ্বিতীয় দিন।
মাহে রমজানে ইফতার এবং সেহরিতে ভালো মানের খাবার প্রয়োজন না, সেই খাবারের জন্য অবশ্যই সবজিটা তো খুব বেশি প্রয়োজন এবং এটি লাগে। এই মুহূর্তে প্রায় দুপুর 12টা বাজে। এই মুহূর্তে সিলেটের সবজি বাজারে কিন্তু ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো, কারণ আপনি জানেন যে সিলেটের মানুষজন একটু দেরি করেই ঘুম থেকে উঠে এবং দেরি করে দোকানপাট খুলে, এবং যারা বাজার করতে আসেন, যারা ক্রেতা, তারাও আসলে ঘুম থেকে উঠেই আসলে বাজার আসে। যার কারণে এখন যেহেতু দুপুর টাইম, এখন কিন্তু ক্রেতারা আসছে, যারা বিক্রেতারা এই সময়টার জন্য অপেক্ষা করছেন। আর রমজানকে সামনে রেখে প্রতি বছর আসলে কাঁচা বাজারের দামগুলো বৃদ্ধি পায়, এবারও আসলে এর ব্যতিক্রম। আর কিছু কিছু সবজির দাম কিন্তু বেড়েছে, বিশেষ করে কাঁচামরিচ, লেবু, বেগুন, শসা, এগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। লেবুর হালি এখন 100 থেকে 120 টাকা, কাঁচামরিচের দামটাও 200 থেকে 300 টাকা কেজি, এবং শসার দামটাও। লেবু, শসা এবং কাঁচামরিচের সিজন না, সেহেতু এই সবজি এইগুলোর দাম এখন বৃদ্ধি পেয়েছে, এবং সিলেটের সরবরাহ কম, যার কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন সরবরাহ নাই, যার কারণে সবজির দাম কম। তবে কিছু কিছু সবজিতে কিন্তু ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্য কিনছে, তবে যেগুলো বলেছে উল্লেখযোগ্য এই সবজিগুলোতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখতে চাই, ভুক্তা থেকে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো অভিযান দিচ্ছে, যাতে বাজার দর ঠিক থাকে, যাতে কোনো ধরনের কালোবাজারি না হয়, কোনো ধরনের যাতে সিন্ডিকেট না হয়, সেই জন্য কিন্তু ভোক্তা অধিকার অভিযান দিচ্ছে। গতকাল রামবাজার এলাকা অভিযান দিয়েছে। এই মুহূর্তে আমি রিকাবি বাজার এলাকায় আছি, সেখানে কিন্তু কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন গোটা কয়েক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বাকিগুলো তারা স্বাচ্ছন্দ্যে কিনছে। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের যে সবজি বাজার এবং কাঁচা বাজারের এটির সবশেষ তথ্য। সুমনা। জয়ন্ত, ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতর ঘিরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বেচাকেনা। নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া সহ অন্যান্য মার্কেটের আশপাশেও জামা কাপড় ও গয়নার পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। ঈদ মানেই নতুন পোশাকের সমাহার, আর তাই ক্রেতার চাহিদা মাথায় রেখে রমজানের শুরু থেকেই জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি বলে জানান অনেকে। বেচা বিক্রি আপাতত একটু ডাউন, কিন্তু 5 রমজান 10 রমজানের পর আলহামদুলিল্লাহ ভালো হবে। ঈদ উপলক্ষে আমাদের দেশিটাই বেশি, দেশের মধ্যে ভালো কোয়ালিটি আছে। শুধু একটা মাল আছে লোন, এটি হলো মনে করেন বাহিরের, আর যা আছে এগুলো দেশেরই, কিন্তু আমাদের দেশের মাল এবছর চলতে আছে আর কি। বিভিন্ন শপিং মলের মতো নিউ মার্কেট, গাউসিয়া ও ফুটপাতের বাজারও প্রস্তুত নতুন নানান ধরনের নকশার পোশাক নিয়ে। ব্যস্ত নাগরিক জীবনের ভিড় এড়াতে আগেভাগেই মার্কেটে যাচ্ছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার জন্য সবার জন্য, এই জিনবদের জন্য, সবার জন্য। আসলে আসছি ডাক্তার দেখাতে, ভাবলাম ডাক্তারের রিপোর্ট অনেক দেরি হবে, একটু ঢু মেরে যাই, দেখে যাই। অনেক কিছু ঘুরে ঘুরে পছন্দ করতেছি, কিন্তু পছন্দ হচ্ছে, কিন্তু দামে হচ্ছে না। রমজানের প্রথম দিন দুপুরে ক্রেতা বিক্রেতার হাঁকডাক শূন্য রাজধানীর নিউ মার্কেট এলাকা। রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানান, এবার নির্বাচনের আগে ক্রেতার আনাগোনা থাকলেও প্রথম রমজানে কিছুটা কম। বেচা বিক্রি একদমই কম, আর লোকজনই নেই, কিন্তু রমজানের আগে 4-5 দিন একটু বেচা কিনা ভালো ছিল আর কি। নির্বাচনের আগে কিন্তু এত ভালো বাইরে নেই, এখন নির্বাচনের পরে কিন্তু এখন নতুন নতুন ডিজাইন, অনেক ডিজাইনই বাইরেছে। আশা করি যে সামনে নতুন সরকার আসছে, যদি ভালো হয় তাহলে এই। বড়দের পাশাপাশি ছোটদের জামা কাপড়, জুতা, কসমেটিকের চাহিদা পূরণের চেষ্টা করেন অভিভাবকেরা। একজনের জন্য জুতা কিনেছি, বোরখা কিনেছি, আর আরও জামা কেনার জন্য করতেছি। জামা কিনেছি 3টে, জুতো কিনেছি, ওড়না কিনেছি, আর আরও অনেক কিছু কেনার আছে। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনও খোলা রাখা হবে রাজধানীর নিউ মার্কেট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেনাকাটার খবর জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো বিস্তারিত। হালিম, রোজার তো মাত্র শুরু, সাভারের বিপণী বিতানগুলোয় কেনাকাটা কতটা জমে উঠেছে? হ্যাঁ সুমনা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু রমজান, আজকে বন্ধের দিনও সেই আমরা বিভিন্ন মার্কেটে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিছুটা আজকে যারা কেনাকাটা করতে আসছেন তাদের ভিড় লক্ষ্য করতে দেখেছি আমরা। সেই হিসেবে আমি যদি সকালবেলা, কিন্তু আমি এখানে রয়েছি সাভারের নিউ মার্কেট একটি এলাকা, এখানে কিন্তু সকাল থেকেই মার্কেট খোলার পরই অনেক কাস্টমার এখানে আসতে শুরু করেছে, এবং সেই সাথে সাভারের আরেকটি সিটি সেন্টার একটি মার্কেট আছে। তো এই দুটি মার্কেটই অত্যাধুনিক বিপণী বিতান, সেখানে কাস্টমাররা এসে থাকে, এবং এবার ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভারের বিভিন্ন যে বিপণী কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু
তো বড় বড় যে আছে সেগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনি যদি একটু দেখাই, সাভারে যে নিউ মার্কেট সেখানে কিন্তু আড়ং-এর যে 33তম আউটলেট সেটা এখানে উদ্বোধন হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। কারণ সাভার একটি শিল্পাঞ্চলের কিন্তু মানুষ প্রায় ঢাকায় কেনাকাটা করতে যায়, সেই কেনাকাটা যাতে সাভার থেকে করতে পারে সেই হিসেবে অনেক আউটলেট এখানে আসছেন। তো এখানে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিপণী কেন্দ্রগুলোতে কিন্তু বিভিন্ন র্যাফেল ড্র সেগুলো দেওয়া হচ্ছে এবং আকর্ষণীয় র্যাফেল ড্রর মাধ্যমে যাতে সেই লক্ষ্যে কিন্তু এই মার্কেট কর্তৃপক্ষ বিভিন্ন অফার দিয়ে থাকে প্রত্যেক বছরই এবং সেই র্যাফেল ড্রর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে ঈদের পরপরই র্যাফেল ড্র গুলো অনুষ্ঠিত হয় এবং নির্দিষ্ট একটি কেনাকাটার মাধ্যমে কিন্তু তারা প্রস্তাব দিয়ে যাচ্ছেন যাতে এই র্যাফেল ড্র সেগুলো তারা বলছেন। তো সেইগুলো লক্ষ্য দিয়ে তারা কিন্তু অনেক কাস্টমারও এই আপনার এই র্যাফেল ড্র বা পুরস্কারের জন্য অনেকে এইসব মার্কেটে এসে থাকে। তো আমি সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভারের যে অন্য যে কেন্দ্র বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক কাস্টমার সেখানে যাচ্ছেন। তবে এখনো কিন্তু পুরোপুরি যে শিল্পাঞ্চলে এখনো এই অঞ্চলের অনেকেই কিন্তু বেতন পায়নি বা কেবলই হয়তো পবিত্র রমজান, এখানে ঈদ বোনাস হিসেবে অনেক শ্রমিকরাও পেয়ে থাকে। সব মিলিয়ে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই কিন্তু সেই রমজানের যে মাঝামাঝি সময় সেই মাঝামাঝির পর থেকে কিন্তু একটি ব্যস্ততা এই সাভারের যে স্থানীয় যে বিপণী যে বিতানগুলো রয়েছে সেগুলোতে বেড়ে যায়। তো সব মিলে এখন পর্যন্ত আজকে বন্ধের দিনে কিছুটা চাপ বেড়েছে, তাছাড়া কিন্তু এখনো সাভার অঞ্চলে যে ঈদের যে কেনাকাটা সেগুলো খুব একটা ব্যস্ততা আমরা দেখতে পাইনি। সুমনা। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। এ সময় আরও বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে। এছাড়া বিনিয়োগ বাড়ানো এবং আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও সরকার উদ্যোগ নেবে বলে জানান মন্ত্রী। কোনো বিনিয়োগকারী অস্থিতিশীল একটা পরিবেশে তার বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে না। তো বিনিয়োগকে আবার ফেরত আনা, দেশের এবং দেশের বাইরের মানুষের আস্থা অর্জন করা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা, সেই সহায়ক পরিবেশ তৈরি করা, আমাদের যে পাইলড আপ আনএমপ্লয়েড পিপুল তাদেরকে আবার কাজের মধ্যে ফেরত আনা। তারপরে এখন সারা বিশ্বে ইউএস টেরিফ রেজিমের হঠাৎ ওলটপালটের কারণে যে একটা বৈশ্বিক স্থবিরতা আন্তর্দেশীয় বাণিজ্যে, সেটার সাথে আমাদের উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলি অনেকগুলি চ্যালেঞ্জ। দেশের রাজনীতিতে সবসময় আলোচিত সিলেট ১ আসন। বলা হয়ে থাকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এবারও এর ব্যত্যয় হয়নি। এই আসন থেকে এবার নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রিত্বও পেয়েছেন তিনি। সিলেট ১ আসন যার সরকার তার, প্রচলিত এই কথার প্রতিফলন দেখা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও। এর মধ্যেই সিলেটের আঞ্চলিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে অভিষেক হলো খন্দকার আব্দুল মুক্তাদিরের। এমপি হওয়ার পর পেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। বিগত সরকারের আমল থেকে ফ্যাসিস্টবাদী সরকার আমাদের প্রতিটি ধাপে ধাপে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু আজকে এই পজিশনে এসেছে। এটা আমরা আশাবাদী যে এখন আমরা সিলেটের উন্নয়ন হইব, কারণ হইল গিয়া আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই বাণিজ্য মন্ত্রী হয়েছে। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। রাজনৈতিক মেধা ও নিষ্ঠার পাশাপাশি পারিবারিক ঐতিহ্যও রয়েছে তার। নয়া ওয়ার্ড হল হইছে, ইনো যদি জায়গা পাই তাইলে ইনো খেলার মাঠ করব। খন্দকার মুক্তাদিরের বাবা প্রয়াত আব্দুল মালিক ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ছিলেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। এবং যে বর্ণাঢ্য পরিবার থেকে তিনি এসেছেন। আমরা নিঃসন্দেহে আশা করতেই পারি যে আব্দুল মুক্তাদির আমাদের সিলেটে যে উন্নয়ন অগ্রযাত্রা তিনি আরও বেগবান করবেন এবং সিলেটে কিন্তু সুন্দর করে সাজাতে পারবেন আমাদের দৃঢ় প্রত্যাশা। সিলেট ক্যাডেট কলেজের ছাত্র খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। ১ দশকেরও বেশি সময় ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
2016 সাল থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মুক্তাদির। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে হেরে যান। FM ইয়ার্ড ডাইং ও শাবাব ফেব্রিক্স এর কর্ণধার আব্দুল মুক্তাদির রাজনীতির বাইরে দেশের পোশাক শিল্পে একজন পরিচিত ব্যক্তিত্ব। তুরস্ক বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তিনি। এর আগে বাংলাদেশ টেরিটাওয়াল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব পালন করেছেন আব্দুল মুক্তাদির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। অতিথি পাখিদের আশ্রয় দেয়া সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশীয় পাখি রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অভয়াশ্রম তৈরির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে গাছে গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে 1.5 শতাধিক মাটির হাড়ি। শীত এড়াতে সাইবেরিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর কয়েক মাসের জন্য বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চল বেছে নেয় নানা প্রজাতির পাখি। হাওর বাওড় উপকূলীয় চরাঞ্চল সহ সাতক্ষীরার কালীগঞ্জের সরকারি কলেজেও গাছে গাছে জড়ো হয় হাজারো পাখি। আম, নারিকেল, মেহগনি, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে। এই বাগানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান নেয় শীত প্রধান দেশ থেকে আসা নানা প্রজাতির অতিথি পাখি। এদের কলকাকলিতে মুখর থাকে পুরো ক্যাম্পাস। এসব পাখির নিরাপদ আবাস গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে নিজ উদ্যোগে গাছে গাছে বসিয়েছে মাটির হাড়ি। এগুলোতে শুধু অতিথি পাখি নয়, ঘুঘু, কবুতর, চড়ুই, পেঁচা সহ দেশীয় নানা জাতের পাখিও আশ্রয় নিচ্ছে, করছে বংশবিস্তার। ছাত্র এবং আমরা শিক্ষকরা মিলে একটা সিদ্ধান্ত নেই যে আমরা কিছু মাটির পাত্র এই গাছগুলোতে স্থাপন করব, যাতে পাখির বাসাগুলো নিরাপদ হয়। তো উদ্যোগটা ছিল বার্ড স্যাংচুয়ারি প্রোগ্রাম, পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলা, জীববৈচিত্র্যের রক্ষার্থে আমাদের এই প্রোগ্রামটা ইতিমধ্যে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এটি শিক্ষার্থীদের ভিতরে পরিবেশ সম্পর্কে তাদের সচেতনতা বোধ তৈরি হয় এবং এর পাশাপাশি আমাদের সাধারণ সমাজের উপরে, মানুষের উপরে এটি প্রভাব ইতিবাচক ভাবে আমি পড়বে বলে আমি বিশ্বাস করি। এই উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনকে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্লাসিক 350 ও মেটেওর 350 নামে নতুন 2টি বাইক উন্মোচন করেছে। বাংলাদেশের বিস্তৃত ভূপ্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে ওই মডেল 2টির কালারগুলোর নামকরণ করা হয়েছে। প্রতিটি ভ্যারিয়েন্ট নিজস্ব বৈশিষ্ট্য বহন করলেও ক্লাসিক 350 এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়্যাল এনফিল্ডের ইউনিক ডিএনএকে অটুট রেখেছে। নবোন্মোচিত এই মোটরসাইকেলগুলো বাংলাদেশের স্থানীয় ফ্যাক্টরি থেকেই বাজারজাত করা হবে। বাংলাদেশের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত একমাত্র পরিবেশক ইফাদ মোটরস। আগামী 10 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বলেন, তেহরানকে একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে, অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে। এই অবস্থায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যে পরিমাণ সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবে ওয়াশিংটন। যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কায় ইরান সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী এক নেতা।
সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্ডসরকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। রয়টার্স জানায়, অ্যান্ড্রু মুক্তি পেলেও তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর তদন্ত অব্যাহত থাকবে। ৬৬ বছর বয়সী এই রাজ পরিবারের সদস্যকে তার জন্মদিনে পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি স্পর্শকাতর নথিপত্র যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের হাতে তুলে দিয়েছিলেন। যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে তার এই গ্রেফতার নজিরবিহীন। খেলার খবর। চলতি ২০২৬ সালের জন্য ২৮ জন ক্রিকেটারের সাথে চুক্তি করেছে বিসিবি। আগের চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের সাথে আরও ৬ জন যুক্ত হয়েছেন। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। আবার চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাইম হাসান ও শামীম হোসেন। এবার এ+ ক্যাটাগরিতে কেউ নেই। ৪টি গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে, তবে কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি। এ গ্রেডে থাকা নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা পাবেন মাসে ৮ লাখ টাকা। বি গ্রেডে বেতন ৬ লাখ টাকা। এখানে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান। ২ লাখ টাকা কম পাবেন সি গ্রেডে থাকা সৌম্য সরকার, জাকির আলী অনিক, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। আর ডি গ্রেডের মাসিক ২ লাখ টাকা পারিশ্রমিক পাবেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাইম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি। এফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী। মিশন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গত রাত ২টায় ঢাকা ছাড়ে বাংলার মেয়েরা। এর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, প্রতিপক্ষ কঠিন হলেও কোনো চাপ নেই তাদের। তাদের হাত ধরেই পরপর দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ। তাদের পারফরমেন্সে এবারই প্রথম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলার নারীরা। গেল জুনে বাছাইয়ের ৩ ম্যাচে অপরাজিত থেকে দেশের ফুটবলকে নিয়ে গেছে বৈশ্বিক আসরে। অথচ হামজা, সমিত, ফাহমিদুল কিংবা কিউবা মিচেলদের মতো হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও পুরুষ দল ঠাঁই করে নিতে পারেনি এশিয়ান কাপে। লম্বা একটা প্রস্তুতির সুযোগ পেয়েছি, তবে আরও কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো। আনিকার মতো প্রবাসী ফুটবলারও পেয়েছি আমরা। বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নিয়ে আমি আশাবাদী, তবে প্রতিপক্ষ বিবেচনায় আমাদের কঠিন বাস্তবতাও পাড়ি দিতে হতে পারে। ১২ দলের ২১তম আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৬ মার্চ 3 বারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের যে চাপটা, ওইটা চাপ নিচ্ছি না আমরা যেভাবে সবসময় খেলি আমরা ওভাবেই খেলার চেষ্টা করব। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পরেই মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি শুরু করে বাফুফে। পরিকল্পনা ছিল অনেক কিছুর, কিন্তু বাস্তবতার সাথে মিলটা খুব একটা ছিল না, স্বীকারও করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরও কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরও বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। 25 ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাটলারে শিষ্যদের। অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে এশিয়ান কাপের এবারের আসর। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।